আজকে কলেজের প্রথম দিন। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতেছিলাম, আমার দিকে তাকিয়ে সবাই হাসতেছে, সবাই বলাবলি করতেছে, দেখ ওইদিকে তাকা, মনে হয় সুন্দরবন থেকে একটা জন্তু পালিয়ে এসেছে। এবং সবাই হাসাহাসি করতেছে। আর ওদের কি দোষ? হাসাহাসি তো করবেই, কারণ আমি সাদা শার্ট আর একটা কালো প্যান্ট পরে এসেছি, তাও আবার ময়লাযুক্ত। তাই আর ওদের কথা কোনো কানে না নিয়ে ক্লাসের দিকে যাচ্ছি। ক্লাস কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, অনেক বড় কলেজ তো, তাই একটু খুঁজে পেতে কষ্ট হচ্ছে। অবশেষে কলেজের পিয়নকে বলে ক্লাসটা খুঁজে বের করলাম। ক্লাসরুমে ঢুকতেই সবাই হাসাহাসি শুরু করলো। সেই দিকে খেয়াল না করে পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। তা দেখি কেউ আমার সাথে বসতে চাইল না। আমিও তেমন কিছু মনে করলাম না। আজকে কলেজের প্রথম দিন, পরিচিতি ক্লাস হলো, তাই তেমন কিছু পড়া হলো না। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, স্যারেরাও আমাকে নিয়ে মজা করলো। তখন খুব খারাপ লাগছিল। আমি ভাবলাম, কাপড়ই কি সব? আসলে গ্রাম থেকে শহর এসেছি তো, শহরের কিছু বুঝি না, কিভাবে চলতে হয়, তাই এরকম হচ্ছে। আর জানলেও কি বা করার, এর থেকে নতুন কাপড় তো আমার নেই। তারপর সব ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিলাম, সেখানেও একই অবস্থা। মোড়ে দাঁড়িয়ে থাকা পোলাপান আমাকে নিয়ে ঠাট্টা করছে, তাই আমি ওদের দিকে না তাকিয়ে সোজা বাসার দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের বাসাও একটা বস্তির মধ্যে, তবে বাসাটা নিচের না, ভাড়া নিয়ে থাকি। কয়েকদিন আগেই গ্রাম থেকে এসেছি। আসলে আমার মানেই তো, এখানে বাবা এতদিন একাই ছিলেন। গ্রামে আমাদের একটা বাড়ি ছিল, সেটাও আমাদের গ্রামের চেয়ারম্যান জোর করে দখল করে নিয়েছে। সেখানে আমি আর আমার ছোট বোন থাকতাম, আর বাবা শহরে থাকতেন। গ্রামের গড় নিয়ে নেয় বাবা আমাদের শহরে নিয়ে এসেছে। চলুন আমার পরিচয় দেয়া যাক। বাসায় যেতে যেতে আমার ছোট বোন এইবার ক্লাস 5-এ উঠল, আর ওর নাম হচ্ছে ফারিয়া। বাবার খুব ইচ্ছে হচ্ছে ওকে ডাক্তার বানাবে, কিন্তু গরিবের ইচ্ছা কতটুকু পূরণ হবে জানি না। আর আমার নাম ফারাবি রায়হান। আমার বাবা গ্যারেজে কাজ করে, কিন্তু আমাদের কখনো কষ্ট পেতে দেয়নি। আর আমরাও বাবার সাথে কখনো বায়না করিনি, বাবা যা দিয়েছে তাই নিয়েছি। তো পরিচয় দেওয়া শেষ, বাসায় এসে পড়েছি। বাসায় আসতেই ছোট বোন বলে উঠল, ভাইয়া তুই এসব কি পরে কলেজে গিয়েছিস? তোকে তো একদমই ভালো লাগছে না। আর এই শার্ট কতদিন পরবি? বোন এত কথা বলিস না, বাবা আজকে কি রান্না করে গেছে বলতো? তোর টেবিলের উপরে ভাত রাখা আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নে। তো তুই স্কুলে ভর্তি হতে গিয়েছিলি তাই না? ভর্তি হয়ে এসেছি। ও তাহলে তো ভালোই। তুই খেয়েছিস? না ভাইয়া, একসাথে খাবো, তাই তোর জন্য বসেছিলাম। তুই এখনো খাসনি কেন? তুই ছোট মানুষ, শরীর খারাপ করবে তো। বারে ভাইয়া, এতদিন তো সবসময় একসাথেই খেয়েছি। খেয়েছি, কিন্তু এখন তো আমার ফিরতে দেরি হয়। তুই আগেই খেয়ে নিবি। আচ্ছা না, আমি খাবো না, আমি তোর সাথেই খাবো। আচ্ছা ঠিক আছে, এখন চল খেতে যাই। খেয়ে দে। গোসল করে ঘুম দিলাম। বোনের ডাকে ঘুম থেকে উঠে দেখি বাহিরে অন্ধকার হয়ে গেছে। বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়া শেষ করতেই বাবা বাসায় চলে আসলো। আর বাবাকে দেখেই বোন বাবাকে আস্তে আস্তে কি যেন বলল। তারপর বাবা এসে আমাকে বলল, ফারাবি, বাবা কালকে তোর কলেজে যাওয়ার দরকার নেই, কালকে তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি বললাম, কই নিয়ে যাবা বাবা? বাবা বলল, নিয়ে গেলেই বুঝতে পারবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। তারপর বাবা আমি বোন খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে বোন স্কুলে চলে গেল, আর আমি বাবার সাথে গেলাম। বাবা আমাকে নিয়ে একটা বড় শপিং মলে নিয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি কোনোদিন এত বড় শপিং মল দেখিনি। আমরা যখন গ্রামে থাকতাম তখন ছোটখাটো দোকান থেকে কাপড় কিনতাম। শপিং মল দেখে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এখানে কি করবে? কালকে যখন বাইরে গেলাম তখন তোর বোন বলল তুই নাকি ময়লা আর ছেঁড়া কাপড় পরে কলেজে গেছিলি। আসলে বাবা, হয়েছে কি, আমার এগুলোই নতুন কাপড় ছিল। 2 বছর আগে স্কুল ড্রেস বানাইছিলাম, আর আমার তো কোনো নতুন কাপড় ছিল না, তাই ওগুলোই পরে গেছি। কিন্তু বাবা বিশ্বাস করো, আমার কোনো সমস্যা হয়নি। বাবা,
তোর অনেক কষ্ট হয় তাই না রে? আমি অনেক চেষ্টা করি বেশি টাকা আয় করার জন্য, কিন্তু বাবা আমি তো পারি না। বাবার চোখ মুছে দিয়ে বাবাকে বললাম, বাবা আমি কি কখনো তোমাকে বলেছি আমার নতুন কাপড় দরকার? তুমি আমাদের জন্য যা করো এটাই অনেক বেশি। বিশ্বাস করো বাবা, আমি এটা নিয়ে খুশি আছি, আমার আর কিছু চাই না। বাবা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি সত্যিই তোকে নিয়ে গর্ব করি। তোর মতো ছেলে কয়জনেরই হয় বল? তুই একদিন অনেক বড় হবি বাবা। দোয়া করো বাবা। চল এখন তোর একটা শার্ট আর প্যান্ট কিনে দেই বাবা। বাবা আমার লাগবে না, তোমার কাছে তো এত টাকা নেই, আমি জানি, অন্য সময় কিনে দিও। ধুর পাগল, কে বলেছে আমার কাছে টাকা নেই? আমার কাছে অনেক টাকা আছে, চল। তারপর শপিং মলে ঢুকলাম। আমাদের অবস্থা দেখে কেউ কোনো দোকানে ডাকলো না, তাই আমরা নিজ ইচ্ছায় একটা ছোট দোকানে গেলাম। দোকানে গিয়ে বাবা একটা শার্ট আর একটা প্যান্ট বাহির করতে বললো দোকানদারকে। সে একটা প্যান্ট আর একটা শার্ট বের করলো, কিন্তু দুইটার দাম অনেক। তা দেখে বাবা আমাকে বলল, বাবা তুই দেখ, আমি একটু আসতেছি। বাবা একটু দূরে গিয়ে পকেট থেকে টাকা বের করে হিসাব করলো, কিন্তু আমার মনে হলো বাবার কাছে এত টাকা নেই। তাই বাবা মুখ একটু গোমরা করে আমার কাছে আসলো আর আমাকে একটু হাসি মুখেই বলার চেষ্টা করলো, বাবা তোর কোনটা পছন্দ হয়েছে? বাবার এই অবস্থা দেখে বললাম, বাবা এখানে কোনোটাই পছন্দ হয়নি, কিন্তু বাবা আসতে সময় না একটা দোকান দেখেছি, সেইখানে একটা শার্ট আমার পছন্দ হয়েছে, চলো ওইখানে যাই। আসলে আস্তে আস্তে সময় একটা বাহিরে খোলা দোকান দেখেছি, রাস্তার পাশে ভ্যান গাড়ি নিয়ে প্যান্ট শার্ট বিক্রি করতেছে, তাই ওইখানে যেতে চাইলাম। বাবাও আর না করলো না, বাবা আমাকে সেই দোকানে নিয়ে গেল। আর সেখানে গিয়ে বাবা চা বলল, তুই কি আমার ছেলে? তুই সৃষ্টিকর্তার দেবার বড় আশীর্বাদ আমার। তারপর বাবা আর আমি শার্ট এবং প্যান্ট কিনে নিয়ে বাসে আসলাম। একটু পর বোনও আসলো। সবাই সেই দিন অনেক মজা করলাম। তার পরের দিন নতুন শার্ট আর প্যান্ট পরে কলেজে গেলাম। আজ কিছুটা স্মার্ট স্মার্ট লাগতেছে। কেউ আজ কোনো রিয়েক্ট করলো না। আমি আর কারো দিকে না তাকিয়ে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে সবার শেষে বসলাম। একটু পর স্যার ক্লাসে আসলেন। এসেই সবাইকে প্রশ্ন করা শুরু করে দিলেন। স্যার আসলে বুঝতে চাইছেন কে কেমন ছাত্রছাত্রী। আমাকেও বেশ কয়েকটা প্রশ্ন করলেন। আমি ঠিকঠাকভাবেই উত্তর দিলাম। আসলে কেউ হয়তোবা আমাকে দ্বারা প্রশ্নের উত্তর দিতে পারার আশাই করেনি, কিন্তু আমি খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর প্রথম স্যারের ক্লাস শেষ হলো। সবাই বাহিরে গেল, কিন্তু আমি বাহিরে গেলাম না। আসলে কাউকে চিনি না তো, তাই যাইনি। নিজ দিক হয়ে বসে আছি। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, এই যে মিস্টার, আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম হতেই পারি, কিন্তু আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যাবে না। মেয়েটা বলল, না গেল তাও আমি বন্ধু হতে চাই। আচ্ছা তাহলে ঠিক আছে। তারপর আমরা পরিচয় হলাম। মেয়েটির নাম ইসরাত জাহান। সবাই তাকে ইসরাত বলেই চেনে, আর সেই এই এলাকার ওসির মেয়ে, তাই সবাই ওকে দেখে ভয় পায়। এরপর টিফিন টাইম শেষ হলো। সবাই যার যার সিটে বসে পড়ল। আমিও বসে পড়লাম। তারপর একে একে সব ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হচ্ছি। তখনই মনে হয় ইসরাত পেছন থেকে ডাক দিল। আমি পেছনের দিকে খুললাম। তারপর ও আমার কাছে আসলো, এসে বলল, চলো আমরা একটু ক্যাম্পাসের ভেতরে বসি। কিছুক্ষণ ক্যাম্পাসের ভেতরে কিছুক্ষণ বসে বাড়ির দিকে যেতে লাগলাম। আজ আর কেউ আগের মতো ব্যবহার করতেছে না। আস্তে আস্তে হেঁটে বাসায় চলে আসলাম। এসে আগের মতোই হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে খেয়ে দিয়ে রাতে তারপর ঘুম থেকে উঠে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে খেয়ে দিয়ে রাতে ঘুম আসলাম। তার পরের দিন যথারীতি কলেজে আসলাম। কলেজে যেতেই একটা ছেলে দূর থেকে ডাক দিল। আমি ওদের দিকে গেলাম। ভাইয়া আমাকে ডেকেছেন? বড় ভাইদের দেখো সালাম দাস না, এটা কোন ধরনের বেয়াদবি? আসলে ভাইয়া আমি আপনাদের দেখিনি। ও তাই নাকি? তবে এসব বাদ দে। তুই নাকি ইসরাতের সাথে কথা বলছস? তোর তো সাহস কম না? আসলে ভাইয়া আমি কথা বলতে চাইনি, ওই আমার সাথে ফ্রেন্ডশিপ করছে। ঠিক আছে আজকে ছেড়ে দিলাম, কিন্তু ইসরাতের থেকে একটু দূরে দূরে থাকবি।
আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওখান থেকে সোজা ক্লাসে আসলাম। ক্লাসে এসে বসে আছি, অমনি ইসরাত এসে বলল, তোমাকে না কালকে বলছিলাম আমার জন্য গেটের ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে না কেন? আসলে তাড়াতাড়ি ক্লাসে এসে পড়েছি, মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে যেন মনে থাকে। জি আচ্ছা। এভাবে ইসরাতের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠলে তবে প্রেম ভালোবাসা না, শুধু বন্ধুত্ব। এইভাবে প্রায় 1 বছর চলে গেল এবং আমরাও ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছি। আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি বলে কলেজ থেকে স্যাররা আমাকে পুরো বছরের বেতন মওকুফ করেছে। যেহেতু ইন্টার প্রথম বর্ষ শেষ করেছি, তাই কিছু একটা করার চিন্তা মাথায় আসলো, কিন্তু কি করব কিছু বুঝতেছি না। হঠাৎ একদিন ইসরাত এসে আমাকে বলল, ফারাবি, আমার একটা ছোট বোন আছে, তুমি কি তাকে টিউশনি করতে পারবা? কেন পারবো না? ঠিক আছে, তাহলে চল আমাদের বাসায় যাই। আচ্ছা চলো। তারপর ইসরাত আমাকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে সবার সাথে কথা বললাম। ইসরাতের বাবা বললেন তার মেয়েকে নাকি ভালোভাবে পড়াতে পারলে মাস শেষে বড় অঙ্কের বেতন দেবেন। তাই আর না করিনি। ইসরাতের বোন ক্লাস 9-এ পড়ে। আমিও হ্যাঁ করে দিয়ে বাসায় চলে আসলাম। তারপর বাবাকে গিয়ে বললাম, বাবাও কোনো আপত্তি নেই। এইভাবে দিনটা কেটে গেল। পরের কলেজ শেষ করে ইসরাতের সাথেই কলেজ শেষ করে ইসরাতের সাথেই ওদের বাসায় গেলাম। বাসায় গিয়ে ইসরাতের বোনের রুমে ঢুকে দেখি সে আগে টেবিলে বসে আছে। আমি রুমের ভিতর গিয়ে ঢুকে আসসালামু আলাইকুম। স্যার মানুষ কখনো সালাম দেয়, তাও আবার আমাকে, মানে তার ছাত্রীকে? আমি চেয়ারে গিয়ে বসে লিজাকে বললাম, ছোট বড় সবাইকে সালাম দিতে হয়, বুঝলে? লিজা বলল, বুঝেছি স্যার। এখন বই বাহির করো। স্যার আজকে না পড়লে হয় না? না, আজকে থেকে শুরু। তারপর লিজাকে পড়ানো শুরু করলাম। একটু পর কে যেন আমাদের রুমে ডাকলো। তাকে দেখি ইসরাত আমার জন্য খাবার নিয়ে এসেছে, আর খাবারটা রেখে সে লিজার খাটে গিয়ে বসলো। আমি আবার লিজাকে পড়াতে শুরু করলাম। পড়ার মাঝে হঠাৎ করে ইসরাতের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি সেটা না দেখার ভান করে লিজাকে পড়াতে শুরু করলাম। একটু পর আবার তাকিয়ে দেখি সে এখনো তাকিয়ে আছে। তা দেখে আমি একটু গলা দিয়ে শব্দ করলাম। এতে ওর ঘোর কাটলো, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। দেখি ইসরাত তাড়াতাড়ি রুম থেকে চলে গেল। আমি আবার পড়ানো শুরু করলাম। তারপর পড়ানো শেষ করে বের হতে যাব, তখনই ইসরাত এসে বলল আমাকে নিচে দাঁড়াতে। আমিও নিচে গিয়ে দাঁড়ালাম। তারপর কিছুক্ষণ পর ইসরাত আসলো। যখন সে আমার সামনে আসলো, আমি তো ওর দিক থেকে চোখ ফেরাতে পারতেছি না, কারণ ইসরাত একটা নীল শাড়ি পরে এসেছে, সাথে কপালে একটা নীল টিপ, চোখে কাজল, আর সামান্য মেকআপ করে এসেছে মনে হয়। ওকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওর শরীরের প্রতিটি ছোঁয়ায় মনে হয় পুরো প্রকৃতি শিহরিত হয়ে উঠবে। ওর চোখের দিকে তাকালে মনে হবে এই চোখেই হারিয়ে যেতে ইচ্ছে করবে। সৃষ্টিকর্তা ওকে মনে হয় নিজের মতো করে সৃষ্টি করেছে। ওর ঠোঁটের দিকে তাকালে মনে হয় গোলাপের পাপড়ির মতো। আহা, যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম জীবনটাই ধন্য হয়ে যেত। এত সুন্দরী হয় কিভাবে একটা মেয়ে? এর আগেও তো অনেকবার বহুবার দেখেছি, কিন্তু আজকে একটু আলাদাই মনে হচ্ছে। চোখ ফেরাতেই পারতেছি না। আমি ওর দিকে এক পলকে তাকিয়ে আছি। হঠাৎ একটা গাড়ির হর্নে আমার ঘোর কাটলো। তারপর ইসরাতের দিকে তাকিয়ে দেখি সে লজ্জায় নিচের দিকে চেয়ে আছে। লজ্জায় পুরো লাল হয়ে গেছে ওর মুখটা। আমি তারপর একটু কেসে বললাম, কোথাও যাবে তুমি? যেটাই তো চেয়েছিলাম, কিন্তু তুমি তো কখন থেকে কি যেন দেখছো। কই, না তো, কিছু দেখতেছিলাম না তো। তো এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে কি করতেছিলাম? না, কিছু না, কিন্তু আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ও তাই বুঝি? আর আগে আমাকে সুন্দর লাগেনি? তুমি এমনিতে অনেক সুন্দর, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। হয়েছে হয়েছে, এখন একটা রিক্সা ডাকো। আচ্ছা ঠিক আছে। তারপর একটা রিক্সা ডাকলাম। তারপর দুজনে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে ইসরাত রিক্সাওয়ালাকে নদীর পাড়ে নিয়ে যেতে বলল। নদীর পাড়ে গিয়ে ইসরাত যা করলো তা দেখে সত্যি আমি অবাক হলাম। নদীর পাড়ে নিয়ে গিয়ে ইসরাত আমাকে কিছুক্ষণ বসতে বলল। আমিও বসে থাকলাম।
বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম ইসরাত আসতেছে। আমার কাছে এসে ইসরাত প্রশ্ন করলো, আচ্ছা ফারাবি, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগবে আর? অনেক ভালো লাগে। আমাকে দেখলে কি কেউ প্রেমে পড়তে পারে? এটা কেমন প্রশ্ন? যা বলছি সরাসরি উত্তর দাও। কেন পড়বে না? তোমার চেহারা মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি। যে কেউ তোমাকে একবারের দেখাতেই প্রেমে পড়ে যাবে। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? হঠাৎ এইসব কেন জিজ্ঞেস করতেছো? যা বলতেছি উত্তর দাও। এই ধরো, ঠিক তোমার মতো। তোমাকে যদি কেউ প্রপোজ করতে চায় তাহলে কিভাবে করবে সে? আমাকে কে আবার প্রপোজ করবে? আমরা গরিব মানুষ, আমাদের এইসব হবে না। আমাদের কুকুরের পেট, কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না। তোকে এসব কে বলতে বলেছে? যা বলছি তার উত্তর দে। আমাকে যদি কেউ প্রপোজ করে তাহলে তাকে একটা নীল শাড়ি পরে, হাতে কাচের লাল চুড়ি পরে, কপালে ছোট্ট একটা নীল টিপ পরে এবং আমার সামনে এসে গোলাপ নিয়ে হাঁটু কেড়ে বলতে হবে, ফারাবি, আমি তোমাকে ভালোবাসি। চোখ খুলতেই তো আমি অবাক। ইসরাত আমার সামনে হাঁটু কেড়ে কয়েকটা গোলাপ আমার সামনে ধরে বলে দিল, ফারাবি, আমি তোমাকে ভালোবাসি। আমি দেখে তো অবাক, কি করব ভেবেই পাচ্ছি না। কি হলো? আমি তো তোমাকে ভালোবাসি, উত্তর দাও। ওকে উঠিয়ে বললাম, দেখো ইসরাত, এইসব সম্ভব না। আমি তোমার প্রতি দুর্বল, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এইসব তোমার পরিবার কোনো মতেই মেনে নেবেন না। তারা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছেন, তাদেরও তো দায়িত্ব আছে তোমাকে ভালো জায়গায় বিয়ে দেওয়া। আমাকে মাফ করো তুমি, আমি তো গরিব মানুষ। আমার থেকে অনেক ভালো ছেলে তোমাকে বিয়ে করার জন্য দাঁড়িয়ে আছে। তুমি এইসব কথা ভুলে যাও। হয়তোবা এইটা তোমার কিছুদিনের মোহ, এই মোহ কেটে গেলেই তুমি আমাকে ভুলে যাবে। আসলে ভালো লাগলেই কাউকে কখনো ভালোবাসা যায় না। ভালোবাসা এক জিনিস, ভালো লাগে আরেক জিনিস। তুই তো এতক্ষণ অনেক কিছু বললি আমাকে, আমাকে একটু বলতে দে। প্রথম কথা, আমি তোকে ভালোবাসি, আর ভালোবাসা কখনোই গরিব ধনী বা জাত বেজাত এসব মানে না। আমার পরিবার হয়তো মেনে নেবে না, কিন্তু এটাও সত্য যে আমিও তোকে ছাড়া বাঁচবো না, আর এখনই তোকে বিয়ে করতে হবে, সেটা কোনো কথা না। আগে তুই প্রতিষ্ঠিত হবি, তারপর আমরা বিয়ের চিন্তা করব, কিন্তু তোর আমাকে ভালোবাসতেই হবে। আমাকে মাফ করে দাও, এই বলে চলে আসছিলাম, অমনি ইসরাত আমাকে পেছন থেকে শার্ট টেনে ধরে আমাকে খড়িয়ে নিয়ে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। এই যেন এক অন্যরকম অনুভূতি, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। তারপরেও আমি ইসরাতকে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমাকে ওর সমস্ত শরীরের শক্তি দিয়ে চড়িয়ে রেখেছে, কোনোভাবেই ছাড়াতে পারলাম না। শরীরের মধ্যে কেমন যেন রক্ত চলাচল দ্রুত গতিতে শুরু হলো, আর ওর শরীরের উষ্ণ ছোঁয়ায় কোথায় যেন হারিয়ে যাচ্ছি। শরীরের সব শক্তি যেন ও আয়ত্ত করে নিয়েছে। এত নরম শরীরের কি মানুষ হয়? আমার আগে জানা ছিল না। ওকে জড়িয়ে ধরে সারা জীবন মনে হয় কাটিয়ে দেয়া যাবে। আর ওর ঠোঁটের ছোঁয়ায় নিজেকে আর সংযত করতে পারিনি। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, কিন্তু আমার শরীরে যে মনে হয় এটাই চাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাই শরীর সব শক্তি এক করে ইসরাতকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুমি কি পাগল হয়ে গেছো? পাবলিক প্লেসে কেউ এইসব করে? আর কিছু জোর করে হয় না, বুঝলে? প্লিজ ফারাবি, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, আমাকে গ্রহণ করো প্লিজ। আর থাকতে না পেরে ওকে এবার জড়িয়ে ধরে, দেখো ইসরাত, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে হারাতে চাই না। আমি জানি আমি তোমাকে ভালোবাসলেই আমি তোমাকে হারাবো। হারানোর ভয়টা যে আমার অনেক। যত বাধাই আসুক না কেন, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। আমি তোমাকে ভালোবেসেই যাব। আমিও তোমাকে ভালোবেসেই যাব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর কিছুক্ষণ দুইজন দুজনকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর কিছুক্ষণ দুইজন মিলে হাঁটাহাঁটি করলাম এবং সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় ফিরতে ফিরতেই দমকা বাতাস শুরু হলো। মনে হয় এক্ষুনি বৃষ্টি শুরু হবে। একটু পর তাই হলো, বৃষ্টি শুরু হলো। মনে হয় আজকের ঘটনাটা আকাশ সহ্য করতে পারেনি, তাই হয়তোবা আজকে সে কান্না করেই দিল।
হয়তোবা খুব কষ্টই পেয়েছে আজ। আকাশটা হয়তোবা মানতে পারেনি, তাই কান্না করেই দিল। এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে খুব ইচ্ছে করতেছে। ছোটবেলা থেকে আমি বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করি, তাই যেই ভাবা সেই কাজ। বৃষ্টিতে ভিজতে নেমে পড়লাম। হঠাৎ করেই ইসরাতের কথা মনে পড়ল। আমার কি ওইসব করা ঠিক হবে? আমি তো কোনো ভুল করতেছি না। আমি কি ইসরাতকে সারা জীবন ভালোবাসতে পারবো, নাকি ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না? ওদের সাথে তো আমাদের চায় না। ওরা কত বড় লোক, আর আমরা। হয়তোবা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমিও তো ইসরাতকে ভালোবেসে ফেলেছি। ওকে তো ভোলা অসম্ভব। ওর স্পর্শ আমাকে বারবার ওর কথা মনে করিয়ে দেয়। না, আমি ওকে ভুলতে পারবো না। হঠাৎ ভাবনায় ফাটল ধরে কার যেন ডাকে। পেছন থেকে বোন ডাকতেছে, বলতেছে, ভাইয়া উঠে আয়, ঠান্ডা লেগে যাবে তো, উঠে আয়। ওর এই কথা শুনে আমার মায়ের কথা মনে হলো। আমি যখন বৃষ্টিতে ভিজতাম তখন মা আমাকে এইভাবেই ডাকতো। মা মরে যাওয়ার পর বোনটা যেন অদ্ভুতভাবেই বড় হয়ে গেছে। বড় না হয়েও সংসারের সব কাজ করে। আমি ওকে যত দেখি তত নিজেকে নিয়ে গর্ব হয়। আমি এমন একটা বোনের ভাই, ভাবতেই ভালো লাগে। তারপর বৃষ্টি থেকে উঠে শরীর মুছে কাপড় পরে খেয়ে দিয়ে পড়তে বসলাম। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। মনে হয় আজ আকাশটা আমার উপর খুব রেগে আছে। তারপর পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো বোনের ডাকে। যেমনি উঠতে যাব আর উঠতে পারলাম না। শরীরটা খুব গরম হয়ে আছে। মনে হয় প্রচণ্ড জ্বর এসেছে, তাই আর বিছানা থেকে উঠতে পারলাম না। শুয়েই রইলাম। কিছুক্ষণ পর বাবা আসলো আর বলল, বাবা ফারাবি, আজ কলেজে যাবি না? তাড়াতাড়ি উঠ, আমি কাজে গেলাম, আর তোর বোনকে বলেছি তোর খাবার দিয়ে তারপরে স্কুলে যাবে। এই কথা বলে বাবা চলে গেল। আমি বিছানায় শুয়েই রইলাম। কিছুক্ষণ পর আবার বোন আসলে হাতে খাবারের প্লেট নিয়ে এসে আমার পাশে বসলো আর বলল, ভাইয়া আজকে কলেজ যাবি না? আমি বললাম, না, তুই স্কুলে যা। তারপর ও বলল, কি হয়েছে ভাইয়া? ওমা, তোর তো দেখি অনেক জ্বর, শরীর পুড়ে যাইতেছে। আরে পাগলি, এটা তেমন কিছু না, তুই স্কুলে যা। হ হ, তোর এই অবস্থা রেখে আমি স্কুলে যাই, তাই না? তারপর ও তাড়াতাড়ি স্কুল ড্রেস খুলে বালতিতে করে পানি নিয়ে আসলো। তারপর মাথায় পানি দিয়ে দিল। অনেকক্ষণ পানি দিয়ে দিল। তারপর আমাকে ধরে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখতেছি। আমার মায়ের থেকে একটুও কম না। হয়তোবা মা মারা গেছে, ওকে রেখে গেছে আমাকে খেয়াল রাখার জন্য। এটা ভেবে ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। তারপর একটা ছোট্ট ছেলে দৌড়ে এসে বলল, তুই গিয়ে নিয়ে আয়, আমি যেতে পারবো না। তুই তাড়াতাড়ি গিয়ে ওকে আমাদের ঘরে নিয়ে আয়। তারপর ছেলেটি দৌড়ে গিয়ে মেয়েটিকে নিয়ে আসলো। আমি তো মেয়েটিকে দেখে অবাক। এ তো ইসরাত। ও এখানে কি করে? ইসরাত আমাদের ঘরে আসতেই। তুই তো মানুষ ভালো না ফারাবি। আমি তোর জন্য তোর বাড়িতে আসলাম, তাও তুই আমাকে এগিয়ে নিয়ে আসতে গেলি না। আপনার সাহস তো কম না, আমার ভাইকে আপনি তুমি করে বলেন। বেশ করেছি তুই করে বলে। মারিনি, এটাই ওর ভাগ্য ভালো। কি বললেন আপনি? আরে বোন চুপ কর, ওনাকে বসতে দে। আর তুই যতটুকু ভাত বাকি আছে ততটুকু আমাকে খাওয়াইয়া দে। আচ্ছা, ওনাকে আগে বসতে দেই, তারপর দিচ্ছি। আচ্ছা যা, তাড়াতাড়ি দে। বোন বসার জন্য চেয়ার আনতে গেল। ইসরাত দৌড়ে এসে আমার কেঞ্চি ধরে ওর দিকে টেনে নিল। তুমি আজকে কলেজে যাওনি কেন? জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। তোমাকে না দেখতে পেলে আমি পাগল হয়ে যাই, তুমি জানো না? আগে কেঞ্চিটা ছাড়ো, তারপর কপালে হাত দিয়ে দেখো তো। তারপর ইসরাত কপালে হাত দিয়ে দেখে আমার গায়ে প্রচন্ড জ্বর। এত জ্বর? ডাক্তার দেখাইছো? ওষুধ নিয়ে এসেছো? আরে এটুকু জ্বর এমনি সেরে যাবে। আমাদের গরিব মানুষের শরীর জ্বর কিছু করতে পারবে না। এইবার কিন্তু
কি করবা? অমনি ইসরাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, তুই ওষুধ খাসনি কেন? তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আরে ছাড়ো ছাড়ো, বোন এসে পড়বে তো। কি হলো, ওখানে দাঁড়িয়েছিস কেন? বসতে দে। কখন থেকে তো চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছি, কেউ যদি বসতে না চায় তাহলে আমার কি? এখানে নিয়ে এসে রাখ চেয়ারটা। আচ্ছা রাখতেছি। ইসরাত বসো, আমাদের গরিব ঘর, কই বসতে দেবো? আর এখানেই বসো। এবার কিন্তু ঠিক হচ্ছে না। আগে গিয়ে বসো তো। তারপর ইসরাত চেয়ারে গিয়ে বসলো। বোন আমাকে খাইয়ে দিতে ধরলো। অমনি ইসরাত বলল, দাও আমি খাইয়ে দেই। ভাইয়া, তোর মানুষ এসে গেছে, এখন আর আমার কোনো দরকার নেই বুঝি? তুই কিন্তু বেশি বুঝছিস, এত বেশি বোঝা ভালো না। ও চা করতে বললো কর, আর তুই চা ওনাকে কি কি খাওয়ানো যায় এইটার ব্যবস্থা কর। এই না না, আমি কিছু খাবো না। ফারাবি, তোমার বোনের নাম কি? তামান্না। তামান্না, তুমি একটা কাজ করতে পারবা? জি ভাবি, বলুন কি করতে পারি? আমি কিন্তু এখনো তোমার ভাবি হইনি, কিন্তু হব অবশ্যই। সেটা তোমার ভাইয়াকে বুঝায়ও। এখন তুমি একটা কাজ করো, এই ওষুধগুলো নিয়ে আসো, আর আসতে সময় তুমি কিছু খেয়ে নিও। এই ধরো টাকা। এই না না, কি করো তুমি? টাকা দিচ্ছ কেন? আমার কাছে তো আছেই। তো কি হয়েছে, ওইটা তোমার লাগবে। এখনই টাকা শেষ করবে কেন? এই ধরো তামান্না টাকা, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো, আর আমার কাছে আসো একটু। আচ্ছা। তামান্না ওর কাছে যেতেই তামান্নার গালে একটা চুমু দিল আর বলল, তুমি না খুব সুন্দর। তুমি কিন্তু কম সুন্দরী না, ভাইয়াকে দিয়ে খুব মানাবে তোমাকে। হয়েছে, এখন যাবি তুই? যাচ্ছি যাচ্ছি, এখন তো আমাকে সহ্য হবেই না, সবই বুঝি। এই বলে তামান্না চলে গেল। ইসরাত আমার পাশে বসে আমাকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ কি যেন ভেবে ইসরাত আমার প্লেট থেকে এক লোকমা ভাত নিয়ে নিচে খেলো, কিন্তু খেয়ালি ঝালে চিৎকার দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি ওকে পানি দিলাম, কিন্তু তাতে ওর ঝাল কমেনি। তাই আর কোনো উপায় না পেয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। প্রায় 4-5 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর দেখি ইসরাত নিস্তিক হয়ে তাকিয়ে আছে। কি ঝাল কমছে? ওই কুত্তা, তোরে কি আমি কিস করতে বসছি? আমার বুঝি লজ্জা করে না? লজ্জা থাকলে কালকে পাবলিক প্লেসে তুমি কিস করতে না। হয়েছে হয়েছে। আচ্ছা, তোমরা তো ঝাল কেমনে খাও? তুমি কি প্লেটে একবারও তাকাইছিলাম? দেখো তো কি দিয়ে ভাত। ইসরাত প্লেটের দিকে তাকিয়ে দেখে 2টা সিদ্ধ করা আলু আর কিছু মরিচ গুঁড়ো আর ভাত মাখানো। ইসরাত দেখে তো অবাক। তাহলে এখনো কি তুমি আমার বউ হওয়ার স্বপ্ন দেখবে? আমি যখন কাউকে নিয়ে একবার স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণ করেই ছাড়বো। আর ঝাল লাগলে তুমি তো আছো। আর হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। কয়েকদিন পর কলেজের ভিপি নির্বাচন করা হবে। আমি চাই তুমি নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলছি তাই। কিন্তু আমাকে যে নির্বাচিত করবে, আমাকে তো কেউ চিনে না। সেটা আমার বিষয়, ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে। ইসরাত, তোমার শরীরের অবস্থা তো শেষ, একদম ঘেমে গেছো। এটা তো সামান্য বিষয়, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তাই? সেই জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। হয়েছে, এখন ছেড়ে দাও, তামান্না চলে আসবে। ইসরাত তারপর ছেড়ে দিল, হাত ধুয়ে চেয়ারে বসলো। তার মধ্যেই তামান্না চলে আসলো। তামান্না দিকে তাকিয়ে দেখি হাতে ওষুধ। ইসরাত, তুমি কি ডাক্তার? তাই তুমি ওষুধ লিখে দিছ? এইসব ওষুধ খেয়ে মরে যাবো না তো আবার? তুই মরলে আমার কি? আমি কিছু কিছু ওষুধের নাম জানি, মাঝে মধ্যে আব্বুকে এনে দিতে হয় তো তাই। ও আচ্ছা, ঠিক আছে। তো তামান্না, তুমি কি কি খাইছো? আমি কিচ্ছু খাইনি, আর এই ধরনের টাকা ওষুধ নিয়ে কিছু টাকা রয়ে গেছে। এই টাকা কি আমি চাইছি? এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খেও। আর আজ তুমি আমার সাথে বাইরে বেড়াতে যাবে? তোমাকে নিয়ে ঘুরতে যেতাম। সত্যি তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে?
নিয়ে যাব। তুমি, আমি আর আমার একটা বোন আছে, আমরা 3 জনেই যাব। তুমি যাবে? কিন্তু ভাইয়ার এই অবস্থা রেখে কেমনে যাব? সেটাও কথা। আমি যেগুলো ওষুধ দিয়ে গেলাম ওগুলো খেলেই কমে যাবে, আর হয়তোবা বিকেলে একটু সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে নিতে তাহলে বিকেলে আসবো, ঠিক আছে? কিন্তু ভাইয়া কি আমাকে যেতে দেবে? তুমি শোনো, ভাইয়ার কাছে। ও আর কি বলবে? আমি যা যা বলছি তাই হবে। ভাইয়া, আমি আর কি বলবো, তুই যখন যাবি তখনই। আমি বোনের দিকে তাকিয়ে দেখি বোন মুখটা কালো করে ফেলল। আচ্ছা, ও রেডি হয়ে থাকবে। তামান্না, যাও, তোমার অতিথির জন্য চা নিয়ে এসো। তারপর তামান্না চা নিয়ে আসতে গেল। এরপর ইসরাত চা খেয়ে চলে গেল, আর যাওয়ার সময় বলল, ফারাবি, তোমার কাছে কি কোনো ফোন নেই? না, আমি ফোন ব্যবহার করি না। আমি জানতাম, তাই এই নাও, তোমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছি। কিন্তু আমি যে নিতে পারবো না। কেন নিতে পারবে না? আসলে আমি কারো দয়ার পাত্র হতে চাই না। এটা দয়া কেন বলছো? বিয়ের পর না হয় শোধ করে দিও। এখন ভাবো, এটা তোমাকে ঋণ দিচ্ছি, পরে আবার দিয়ে দিব। ঠিক আছে, আমি লিখে রাখবো। তারপর ফোনটা দিয়ে চলে গেল। আমি ফোনের কভার খুলতে দেখি ফোনের বক্সের কভার খুলতে দেখি অনেক দামি একটা ফোন, হয়তো বা কোম্পানির ফোন। তারপর ফোনটা হাতে নেই এবং খুব ভালো করে ফোনটাকে দেখি। এই ফোনটা কেনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। অবশেষে আশাটা পূরণ হলো। আসলে গরিব মানুষদের আশা আল্লাহ কোনো না কোনোভাবে পূরণ করে। তারপর ফোনটা কিছুক্ষণ চালানোর পর রেখে দিলাম। শরীরটাও ভালো লাগতেছে না, তাই একটু ঘুমাতে চেষ্টা করলাম এবং কিছু একটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘোরে খেয়াল করলাম কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মনে হয় স্বপ্ন দেখতেছি, তাই আর চোখ খুলে দেখিনি, যদি স্বপ্নটা ভেঙে যায় সেই ভয়ে। তারপর হঠাৎ কপালে কারো নরম ঠোঁটের ছোঁয়া অনুভব করলাম। কে সে, তাকে দেখার জন্য চোখটা খুললাম। খুলে তো আমি অবাক, দেখি ইসরাত আমার কপালে কিস করতেছে। আমি ওকে সরিয়ে দিয়ে একটু নড়ে চড়ে বসলাম। আমি ওকে বললাম, কখন এসেছো, আর তামান্না কই? অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই তোমাকে আর জাগাইনি। তোমাকে ঘুমালে একটা নিষ্পাপ শিশুর মতো লাগে, অনেক কিউট লাগে, তাই অনেকক্ষণ ধরে তোমার দিকে তাকিয়েছিলাম আর মনে মনে বলতেছিলাম এই সময়টা যেন শেষ না হয়, সময়টা যেন এভাবেই আটকে থাকে। কিন্তু সেটা তো সম্ভব না, সময় চলে সময়ের গতিতে। সবকিছু ঠিক আছে, কিন্তু এইসব করলে কেন? তোমার কি লজ্জা নাই? যেখানে সেখানে আমাকে দেখলেই কি তোমার এইসব করতে মন চায়? ওসব কি? আমার ভালোবাসার মানুষকে আমি কিস করব না তো অন্য কেউ এসে করে দিয়ে যাবে? করলেই সমস্যা কি? সবারই তো একটা হক আছে, তাই না? কি বললি তুই? আজকে তো তুই গেলি। এই এই কি করো? আমি অসুস্থ একটা মানুষ, আমাকে কি এইভাবে কেউ মারে? ছাড়ো বলছি, ছাড়ো। কেন ছাড়বো? তোকে আজকে তো আমি মেরেই ফেলবো, তোর অসুখের গুষ্টি সুষ্টি পুজো করবো আজ। কেউ আছেন আমাকে বাঁচান এই শাকচুন্নির হাত থেকে। কি বললি তুই? আমি শাকচুন্নি? অন্য ঘর থেকে বোন এসে বলল, ভাইয়া দেখ তো আমাকে কেমন লাগছে। কি রে, বল, কই পেলি? আমি কিনে এনেছি, আজকে আমরা তো বেড়াতে যাব তাই। কিন্তু এইসবের কোনো দরকার ছিল না, কারণ আমরা গরিব মানুষ, লোকে দেখলে অনেক কিছু বলবে। আর তুমি প্লিজ আমাদের বস্তিতে বেশি এসো না, অনেকে অনেক কিছু মনে করে। আমি সেগুলো কেয়ার করি নাকি? তুমি না করলেও আমাদের করতে হয়, কারণ আমরা এই সমাজেই বসবাস করি, তাই আমাদের সমাজকে মেনে চলতে হয়। যখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে
এই সমাজের একটা মানুষ কি তোমাকে দেখতে এসেছিল? তুমি একদিন না খেয়ে থাকো, এই সমাজ কি তোমাকে ভাত দিয়ে যাবে? সমাজ কি বললো কি করলো সেটা দেখার বিষয় না, তুমি কি করলে সেটাই দেখার বিষয়। এত সমাজ করো না। এই সমাজ তুমি দারিদ্রতার অভাবে মরে গেলেও খুঁজে নিবে না। তাহলে সমাজকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? নিজের জীবন নিজেকেই বদলাতে হবে, সমাজ এসে বদলিয়ে দিয়ে যাবে না। কিন্তু এই সমাজ একটা কাজ করতে পারে, কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে নিচে নামাতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু কোনো সময় উৎসাহ দিতে পারবে না। তুমি ভালো কাজ করলে তাদের হিংসা হয়। সো লাইফ ইজ লাইফ বস, you will work hard and one day you will shine in life, then this society respect you, so you should look your career, not society. সেটাও কথা। কিছুদিন শেষে আমাদের এই সমাজ নামক জায়গায় বাস করতে হয়। আমরা বাঙালি, আমাদের মাঝে তো সমালোচনা থাকবেই, কিন্তু আমাদের তো দেখা উচিত কি করলে এই সমাজ আমাদের দিকে আঙুল তুলতে পারবে না। আমাদের সেইভাবেই চলা উচিত। দিন শেষে এই সমাজই আমাদের একমাত্র জায়গা। তোমরা তো বড় লোক মানুষ, তোমাদের হয়তোবা সোসাইটি ইটস নট ম্যাটার, বাট উই আর পোর পিপলস অফ সোসাইটি ইজ আওয়ার মেইন ফ্যাক্ট। বুঝতে পারছি, এত কথা বলতে হবে না। মনে হয় তোমার জ্বরটা কমছে, আমাদের সাথে ঘুরতে যাবা? না, ভালো লাগতেছে না। কিছু বড় বাকি আছে, পড়তে হবে, সামনেই তো পরীক্ষা। পড়ো বেশি করে। তোমরা ভালো ছাত্র, তোমরাই তো পড়বে। আমাদের পড়তে হবে। আমরা গরিব মানুষ, অনেক কষ্টে পড়ালেখা করি। আর তোমরা তো ধনী মানুষ, তোমাদের না পড়লেও হবে। আর তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, তোমার না পড়লেও হবে। তোমার একটা কথাই আমার ভালো লাগে না, তুমি শুধু বারবার আমাদের মধ্যে পার্থক্যের দেয়াল তৈরি করো। আমরা ধনী বলে আমাদের কি সেটা অপরাধ? আমরা কি ধনী হতে চেয়েছিলাম? আল্লাহ আমাদের দিয়েছে, তো আমরা কি করতে পারি? আচ্ছা আর বলবো না, তোমরা যাও, ঘুরে আসো, আর আমি ফ্রেশ হয়ে পড়তে বসি। আচ্ছা, তার আগে কিছু খেয়ে নিও। ঠিক আছে। তারপর ওরা ঘুরতে বের হলো, আর আমি ফ্রেশ হয়ে পড়তে বসলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কিছুক্ষণ পর বাবা আসলো, কিন্তু এখনো তামান্না বাসে আসেনি। বাবা তো খুব টেনশনে পড়ে গেল। তাই আমি ইসরাতকে ফোন দিলাম। ইসরাত বলল আজকে তামান্না ওদের ওখানে থাকুক, কিন্তু আমি না করে দিয়েছি। তাই ইসরাত তামান্নাকে রাখতে আসতেছে। অনেক রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটার শব্দ বোঝা যাচ্ছিল। একটু পর শুনতে পেলাম গাড়ির শব্দ বুঝতে আর বাকি হলো না, ইসরাত এসেছে। ওরা দুইজনে যখন ঘরে ঢুকলো, তখন ঘরে ঢুকতেই দেখি দুজনে খুব হাসাহাসি করতেছে, আর তামান্নার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মনে হয় ইসরাত অনেক শপিং করে দিয়েছে। ইসরাত, এসব কি? কই কি? তামান্নার হাতে এতগুলো শপিং ব্যাগ কেন? কিছু কেনাকাটা করছি, তামান্না তো নিতেই চাইছিল না, আমি জোর করে কিনে দিয়েছি। আমরা গরিব বলে তুমি কি আমাদের দয়া দেখাচ্ছ? এসব তুমি কি বলো? দয়া করে দেখাবো কেন? আমি তো তোমাকে ভালোবেসেই এসব করতেছি। আমি কি তোমাকে এসব কিনে দিতে বলেছি? না, বলো নাই, তবে আমার ইচ্ছা হয়েছে তাই কিনে দিয়েছি। এতে এত রিয়েক্ট করার কি আছে? অনেক কিছু। আর তুমি আমাকে না বলে কোনো সময় এসব কেনাকাটা করে দেবা না। আচ্ছা, তাহলে এখন যাই, আর কালকে কিন্তু কলেজে যেতেই হবে। কালকে কলেজে যাব। আচ্ছা, তাহলে এখন যাই। ঠিক আছে, যাও, আর সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ইসরাত চলে গেল। তামান্না আমার বিছানার ওপর বসে সবগুলো ব্যাগ খুলল। ইসরাত দেখি সবার জন্য শপিং করেছে। বাবার জন্য পাঞ্জাবি, বোনের জন্য জামা, চুড়ি, কিছু কসমেটিক জিনিস, আর দেখলাম অনেক কিছু কিনে দিয়েছে তামান্নার জন্য। তারপর আরেকটা শপিং ব্যাগের দিকে নজর গেল। সেই ব্যাগটা খুলে দেখি একটা চিরকুট আর নেভি ব্লু কালারের পাঞ্জাবি, একটা ঘড়ি আর একটা বডি স্প্রে। আমি সেগুলো রেখে চিরকুটটা হাতে নিয়ে খুললাম। দেখি সেখানে লেখা, কালকে কলেজে পাঞ্জাবিটা পরে আসবা আর ঘড়িটা হাতে দিয়ে আসবা প্লিজ। তারপর শপিংয়ের ব্যাগগুলো রেখে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম ভাঙল বাবা ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পাঞ্জাবি পরে আর ঘড়িটা হাতে দিয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই কয়েকটা পোলাপাইন লাঠি নিয়ে সে আমার সামনে দাঁড়ালো আর আমাকে বলল, কিরে, তুই নাকি কলেজের ভিপি পদে নির্বাচন করবি? করব, তো কি হয়েছে? বলেই ফারাবিকে লাঠি দিয়ে মার শুরু করলো। প্রায় 10 মিনিট মারার পর ওরা চলে গেল। ততক্ষণে ফারাবির পাঞ্জাবি রক্তে ভিজে গেছে আর ফারাবি মাটিতে পড়ে আছে, কিন্তু কেউ ফারাবিকে ধরতে আসলো না। মাটিতেই পড়ে আছে। কিছুক্ষণ পর একটা গাড়ি আসার শব্দ পেল। তারপর গাড়িটা থামলো আর সেই গাড়িতে থাকা মেয়েটি ফারাবির দিকে আসলো, কিন্তু ফারাবি চোখে সব ঝাপসা ঝাপসা দেখছে, তাই তাকে ঠিকমতো দেখতে পেল না। তারপর মেয়েটি এসেই ফারাবিকে তুলে ফারাবি ফারাবি বলে চিৎকার করতে লাগলো। তারপর তার আর কিছু মনে নেই। যখন চোখ খুললো তখন নিজেকে 4 দেওয়ালে আবদ্ধ একটা রুমে আবিষ্কার করলো। চারদিকে তাকিয়ে দেখলো আর পরে খেয়াল করলো ইসরাত তার মাথার পাশে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে আর তার বোন তামান্না তার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। তখন বুঝলো হয়তোবা এখন রাত হয়েছে। একটু নড়াচড়া করতেই ইসরাত ঘুম থেকে উঠে পড়ল। ফারাবি, তোমার জ্ঞান ফিরেছে? তো তুমি এখনো বাড়ি যাওনি? বাসায় যাও, তোমার বাবা চিন্তা করতেছে। আরে না, আমি বাবাকে বলছি। ও, আমি আগেই বলেছিলাম তোমাকে আমি এসব নির্বাচন করতে চাই না, কিন্তু তুমি তো শুনলে না। তুমি কলেজের ভিপি হবে এটাই আমার শেষ কথা। আগে তুমি সুস্থ হয়ে নাও। তারপর ফারাবির বোনও উঠে পড়ল। তারপর কিছুক্ষণ কথা বলল। এভাবেই হাসপাতালের প্রায় 3 দিন কাটালো। তারপর সুস্থ হয়ে বাসায় আসলো। ডাক্তার বলেছে 7 দিন না গেলে ফারাবি পুরোপুরি সুস্থ হবে না। তারপর প্রায় 7 দিন কেটে গেল। পরের দিন কলেজে গেল, গিয়ে দেখে ওই পোলাপানগুলো আবার দাঁড়িয়ে আছে। ফারাবির দিকে আসলো আর তাকে বলল, এখনো কি নির্বাচনে দাঁড়াতে চাস? ফারাবি বলল, তারপর ওরা যেমনই ফারাবির গায়ে হাত তুলতে যাবে অমনি দেখে ইসরাত আর কয়েকটা পোলাপান হাতে হকি স্টিক নিয়ে এসে সবগুলারে মারতে শুরু করলো। তারপর কেউ ফারাবির গায়ে হাত দিতে পারল না। সেখান থেকে ইসরাত ফারাবিকে নিয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। তারপর স্যারকে বলল, আমি ভিপিতে দাঁড়াবো, সকল ব্যবস্থা করতে বলল। তারপর ইসরাত ফারাবি আর কয়েকজন পোলাপান নিয়ে কলেজের সকল ছাত্রছাত্রীকে বলল সবাইকে ভোট দিতে। সবাই রাজি হলো। নির্বাচনের দিন সবাই যার যার মতো ভোট দিয়ে বাইরে বাহির হলো। সবাই প্রায় আমাকেই ভোট দিয়েছে। এর একমাত্র কারণই হলো ইসরাত। ইসরাত যেভাবে দাঁড়িয়েছিল, কেউ কোনো গন্ডগোল করতে সাহস পায় নাই। সবারই ভোট দেওয়া শেষ। কিছুক্ষণ পর রেজাল্ট দেওয়া হবে। আমি ইসরাতের কাছে গেলাম। ইসরাত, তুমি এত ডেঞ্জারাস কেন? ওইভাবে কেউ ওই ছেলেদের মারে? আমি তো তোমাকে দেখে ভয় পাচ্ছি। ইসরাত আমার শার্টের কলার ধরে। কি বললি? তুই হলি আমার বিএফ, তুই এইভাবে ভয় পেলে হবে? সরি, তুই করে বলে ফেলেছি। তুমি এত ভীতু কেন? তোমাকে সাহসী হতে হবে। আর তুমি তো ভিপি হচ্ছই, তাহলে সাহসী হতে হবে। আমি কি এইসব পারবো? এইসবের কি খুব দরকার ছিল? কেন, তুমি কি চাও না এই কলেজটা সুন্দরভাবে পরিচালিত হোক? যদি অন্য কেউ ভিপি হতো তাহলে তো কলেজের অবস্থা খারাপ হয়ে যেত। তাই তোমাকে দায়িত্ব নিতে হবে। ভয় কিসের? আরে পাগল, আমি তো আছি। ঠিক আছে। কিছুক্ষণ পর কলেজের পরিচালকরা রেজাল্ট নিয়ে আসলো। কে কত ভোট পেয়েছে সেসব বলছিল। অবশেষে আমার নাম ঘোষণা করলো। আমি কলেজের ভিপি হিসেবে নির্বাচিত হলাম। আমি রেজাল্ট শুনে তেমন খুশিও না, আবার তেমন বেচারও না, মানে দুইটার মাঝখানে যা হয় আর কি। তারপর সবাই আমাকে অভিনন্দন জানালেন। এরপর সবার সাথে আলাপ আলোচনা করে বাসায় আসলাম। বাসায় এসে সেই আগের দিনগুলোর মতোই দিনটা কেটে গেল। পরের দিন থেকে নিউ স্টাইলে কলেজে গেলাম। হাজার হলেও এখন তো আমি কলেজের ভিপি। একটা আলাদা ভাব আছে না? যে খ্যাত ছেলেকে আগে যারা অপমান করত তারাই এখন ভাই ভাই করে। কেউ কোনো কথা বলতে পারে না। নিজের মধ্যে আলাদা একটা শক্তি অনুভব করতে লাগলাম। তারপর থেকে ভালো ভালো টিউশনি পেতে লাগলাম। মোট কথা,
অনেক টাকা ইনকাম করতে লাগলাম ভিপি হওয়ার পর। তারপর বাবাকে আর কাজ করতে দেইনি। সেই বস্তি থেকে এখন আমরা চলে এসেছি। এখন মোটামুটি ভালো একটা ফ্ল্যাটে থাকি। ভিপি হওয়ার পর মোটামুটি জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে, কিন্তু কোনো দুর্নীতি করে নয়, নিজের কর্মের মাধ্যমে আর নিজের দক্ষতার মাধ্যমে। এখন সবাই এক নামে চিনে, ভিপি ফারাবি রায়হানকে। সবাই মোটামুটি ভয় পায়। এইভাবে প্রায় 1 বছর চলে গেল এবং ইসরাতের সাথেও অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমি ওকে ছাড়া থাকতে পারি না। একদিন কলেজে যাচ্ছি, হঠাৎ একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করলো। আমি আপনাকে ভালোবাসি। কি সব আবল তাবল কথা বলছো? ইসরাতকে চিনো? ও জানতে পারলে কি করবে তোমার কোনো ধারণা আছে? ইসরাত আপুকে তো চিনি, উনি তো আপনার খুব ভালো ফ্রেন্ড। ওই শুন, তোকে যদি আর ফারাবির আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। এই কথা শুনে মেয়েটির গালে হাত দিয়ে কান্না করতে করতে চলে গেল। ইসরাত, মেয়েটিকে না মারলেও পারতি। কেন, তোমার কি লাগলো নাকি? দেখি কই কই লেগেছে দেখি। ফাজলামও বাদ দাও, মেয়েটিকে না মারলেও পারতে। এখন চলো কলেজের ভিতরে যাই। চলো। এইভাবে প্রায় ভালোই দিনকাল চলতেছিল। একদিন ইসরাত আর আমি নদীর ধারে বসে গল্প করছিলাম। আমি ইসরাতকে বলতেছিলাম, ইসরাত, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এইটা কেমন প্রশ্ন? ভালোবাসা কি কখনো পরিমাপ করা যায়? সেটাও কথা, কিন্তু কোনোদিন যদি আমি হারিয়ে যাই? পৃথিবীর এমন কোনো জায়গায় যেতে পারবে না যেখানে ইসরাত যেতে পারবে না। আচ্ছা, আমাদের রিলেশনের কথা তোমার বাবা কি জানে? আরে পাগল হয়েছো? এখনই বলা যাবে নাকি? আগে তুমি একটা ভালো জব করো, তারপর দুজন একসাথে বাবাকে বলবো। তার আগে যদি তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দেয়? এইসব বাজে কথা রাখো তো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার স্বামী হিসেবে ভাবতেও পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর হঠাৎ কোথা থেকে যেন আঙ্কেল আসলো, আর আমাদের দুইজনকে একসাথে দেখে তো মনে হয় উনি প্রচণ্ড রাগ করেছেন। তারপর ইসরাতকে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর চয়েসে তো বাঁচে, চল আজকে বাসায় চল, তারপর তোকে দেখাবো। এই কথা বলে ইসরাতকে নিয়ে যেতে থাকলো। কিন্তু ইসরাত বারবার ওর বাবাকে বলতেছে, বাবা আমি ফারাবিকে ভালোবাসি বাবা, আরও অনেক কিছু। তারপর ইসরাতের বাবা ইসরাতকে নিয়ে গেল, আর আমি সেখান থেকে আস্তে আস্তে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুতে শুতে ভাবতে লাগলাম কি করা যায়। তারপর শুয়ে শুয়ে ভাবছিলাম কি করা যায়, অমনি ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি ইসরাতের ফোন। ফোন রিসিভ করতেই ইসরাত কান্নামাখা কণ্ঠ ভেসে আসলো। ইসরাত, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। শুধু ছেলেই তো দেখতেছি, বিয়ে তো আর দিবে না। তুমি কান্না করো না, আমি দেখতেছি কি করা যায়। তুমি আমার বাবাকে চিনো না। বাবা তোমার সাথে আমাকে জীবন নিয়েও বিয়ে দিবে না। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। ওনারা মেনে নিতে না চাইলে আমরা পালিয়ে বিয়ে করব। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি বাবাকে কষ্ট দিতে চাই না। তুমি কিছু করো যেন বাবা আমাদের মেনে নেয়। কি করব এখন বুঝতেছি না। আমি ভেবে দেখতেছি কি করা যায়। কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই। তুমি চিন্তা করো না আর কান্না করো না প্লিজ। আচ্ছা, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি করবা প্লিজ। আমি যথাসম্ভব চেষ্টা করব, তুমি চিন্তা করো না। আচ্ছা তাহলে এখন রাখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইসরাত ফোন কেটে দিল। কিন্তু এখন আমার মাথায় কিছু আসতেছে না। কি করব, কি করলে কি হবে, কিচ্ছু বুঝতে পারতেছি না। এইসব ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা করিয়ে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। বোনের ডাকে ধ্যান ভাঙল। এরপর খেয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে সেই একই কথা চিন্তা করছিলাম, কিন্তু কোনো সমাধান খুঁজে পেলাম না। আমি যদি ইসরাতকে আমার করে না পাই তাহলে হয়তোবা বেঁচে থাকব, কিন্তু জীবন তো লাশ হয়ে। বেঁচে থাকতে হবে বোনের জন্য, বাবার জন্য। কিন্তু ইসরাতকে যদি না পাই তাহলে আমি বেঁচে থাকতে চাই না। এইসব অনেক কিছু ভাবলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা বাবার ডাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। কলেজে যেতেই দেখি সবাই আমাকে খুঁজতেছে। অনেকগুলো অভিযোগ নিয়ে এসেছে তারা, কিন্তু আমার অভিযোগ দেখার কেউ নেই।
সবার অভিযোগ এক এক করে শুনলাম। শোনার পর আমার কাছের কয়েকটা ছোট ভাই এবং বন্ধু আছে, তাদেরকে সমস্যাগুলোর সমাধান করতে বললাম। আর আমি ইসরাতকে খুঁজতে লাগলাম, কিন্তু পুরো কলেজে খুঁজে ওকে কোথাও পেলাম না। আবার আমাদের ক্লাসে শুরু হয়ে গেছে, তাই ইসরাতকে আর না খুঁজে ক্লাসে গেলাম এবং সবগুলো ক্লাস ঠিকঠাকভাবে করলাম। ক্লাস শেষ করে ইসরাতকে ফোন দিলাম, কিন্তু ইসরাতের ফোন বন্ধ বলতেছে। কয়েকবার ফোন দেওয়ার পর কলেজের ক্যান্টিনে গিয়ে বসলাম। জীবনে কোনোদিন সিগারেট খাইনি, কিন্তু অনেকের কাছেই শুনেছি সিগারেট খেলে নাকি টেনশন কমে যায়, তাই একটা সিগারেট ধরালাম। সিগারেট টানতেছিলাম, অমনি পেছন থেকে আমার সব ভাই ব্রাদার এসে বলল, ভাই তুমি সিগারেট খাচ্ছ? তোমাকে তো আগে কখনো সিগারেট খেতে দেখিনি। কি হয়েছে তোমার ভাই? তেমন কিছু না, তোরা সব কাজ করছিস তো? সব কাজ করা শেষ, কিন্তু ভাই আজকে তো ভাবিকে কোথাও দেখলাম না। ভাবির সাথে তোমার কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। তোরা যা এখন, আর আমি কয়েকদিন কলেজে আসবো না। অনেক, আমি না থাকাকালীন তুই সব কিছুর দায়িত্ব পালন করবি, আর তোরা সবাই ওকে সাহায্য করবি। আচ্ছা ভাই, কিন্তু তুমি কই যাবা? কোথাও যাব না, কয়েকদিন বাড়িতে একটু বিশ্রাম নিব। আচ্ছা ভাই। আর তোর ভাবি যদি এই কয়েকদিনের মধ্যে কলেজ আসে, তুই আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে ভাই। সেখান থেকে আমি চলে আসলাম। বাসে এসে ইসরাতকে আবার ট্রাই করলাম, কিন্তু ফোন বন্ধ বলতেছে। আমার তো মাথা হ্যাং হয়ে গেল, কিছুই বুঝতেছি না কি করব এখন। আর ইসরাত যদি ফোন না ধরে, তাহলে তো আমি কিছু করতে পারবো না। কি করব না করব ভেবেই পাচ্ছি না। কালকে থেকে সব টিউশনই মিস যাচ্ছে। সবাই অনেক ফোন দিয়েছে, কিন্তু আমি সবাইকে বলছি আমি অসুস্থ, একটাও পড়াতে যাইনি। অন্যদিকে ইসরাতের বাবা মা ওকে ঘরে আটকে রেখেছে আর ফোনও কেড়ে নিয়েছে। ইসরাত যেন ফারাবির সাথে কোনো যোগাযোগ করতে না পারে, তার সব ব্যবস্থা তারা করেছে। ইসরাতের জন্য ছেলে দেখাও শেষ। কালকের দিন পর ইসরাতের এঙ্গেজমেন্ট। ছেলের বাবা ইসরাতের বাবার বন্ধু, তাই ইসরাতকে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবে। ইসরাত অনেকবার বলেছে সে ফারাবিকে ভালোবাসে, কিন্তু ঠিক তখনই ইসরাতের বাবা ইসরাতকে বলেছে ফারাবির নাম একবার মুখে আনলে তারপর মরা মুখ দেখবে। তাই ইসরাত এখন আর ফারাবির কথা বলে না। অন্যদিকে ফারাবি ইসরাতের সাথে কোনো যোগাযোগ হয় না। এইভাবে প্রায় 5 দিন চলে গেল, কিন্তু ইসরাতের ফোনও বন্ধ, আর ইসরাত কলেজেও আসেনি। তার পরের দিন কলেজে গেলাম। কলেজে গিয়ে একটা গাছের নিচে বসে সিগারেট খাচ্ছিলাম। ঠিক তখনই চলবে, এর পরের পর্ব চাইলে 1কে কমেন্ট করতে হবে, তারপরেই পর্ব দেওয়া হবে ইনশাল্লাহ। গাছের নিচে বসে সিগারেট খাইতেছিলাম, ঠিক তখনই একটা মেয়ে আসলো। ভাইয়া, একটা কথা ছিল। বলো, কি কথা? আসলে কিভাবে যে বলি, ইসরাত আপুর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি বলো এসব? ইসরাত আমাকে ভালোবাসে, ওর কিভাবে এঙ্গেজমেন্ট হতে পারে? আমি তো কিছু জানি না। ইসরাত আপুর ছোট বোন আমার বান্ধবী, ওই এসে আমাকে বলল যেন আমি আপনাকে জানাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। মেয়েটি চলে গেল। আমি ওখানেই বসে পড়লাম। ইসরাত কেন আমার সাথে এরকম করলো? আমি কি দোষ করেছি? না, ইসরাত আমার সাথে এমন করতে পারে না। আমার কত স্বপ্ন ছিল, সেগুলো কি সব মিথ্যে ছিল? আমি তো ইসরাতকে ছাড়া বাঁচতে পারবো না। ইসরাত আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি বেঁচে থাকতে এইটা হতে দিব না। আমি এক্ষুনি ওদের বাসায় যাব। যেই ভাবা সেই কাজ। আমার ছোট কয়েকজন ভাইকে নিয়ে কয়েকটা বাইক নিয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। গিয়েই ওদের বাসার সামনে গিয়ে ইসরাতকে ডাকতে লাগলাম। ইসরাত, এই ইসরাত, বের হ, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে, বের হও। এই ইসরাত। অমনি বাসা থেকে কয়েকটা লোক বেরিয়ে এলো, কিন্তু ইসরাত আসলো না। ইসরাতের বাবা এসেই বলল, এখানে কি চাই? কিভাবে একটা ভদ্রবাড়ির সামনে এসে কথা বলতে হয় সেটা তোমার বাবা মা শেখায় নাই? ও হ্যাঁ, শিখাবে কোথা থেকে? তোর বাপ তো একটা গ্যারেজে গাড়ি ঠিক করে। আঙ্কেল, আমি এত কিছু শুনতে আসিনি। ইসরাত কই? একটা ছেলে এসে ইসরাতের বাবাকে বলল, চাচা আপনি একটু সরেন, দেখি ও কি চাই। ওই তোর সমস্যা কি? কি চাস? গুন্ডামি দেখাতে এসেছিস? ইসরাত কই? ইসরাত নেই, তুই এখন বাড়ি থেকে বের হয়ে যা। বলেই গলা ধাক্কা দিল। অমনি আমার ছোট ভাই ওকে মারতে যাবে, অমনি আমি থামিয়ে দিয়ে বললাম, আরেকবার বলতেছি,
ইসরাত কই? কি নেতাগিরি দেখাস আমার সাথে? শেষবারের মতো বলতেছি, ইসরাত কই? বলবো না, তুই কি করবি? আমি অমনি দৌড়ে গিয়ে যেমনই একটা খুশি দিতে যাব, অমনি ওদের পেছন থেকে ইসরাত বলে উঠল, না মেরো না। না ভাইয়াকে মেরো না প্লিজ। ইসরাত, তুই ওর কাছে হাত জোর করছিস কেন? ওই ছেলে, তুই কি চাস? আমি ইসরাতকে ভালোবাসি এবং ইসরাত আমাকে ভালোবাসে, সো আমি ইসরাতকে বিয়ে করতে চাই। তুই জানিস না ইসরাতের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আগামী শুক্রবার বিয়ে। ইসরাত শুধু আমাকে ভালোবাসে, ইসরাতের এই এঙ্গেজমেন্ট অথবা বিয়ে আমি মানি না। তুই মানালি কি আর না মানালি কি, আগামী শুক্রবার ওর বিয়ে, এটাই শেষ কথা। আর ইসরাত তোকে ভালোবাসে না, বুঝলি? এখন যা এখান থেকে। ইসরাত আমাকে ভালোবাসে, যদিও ও একবার বলে ভালোবাসি না, তাহলে আমি চলে যাব। যদি ও বলে ভালোবাসে না, তাহলে সারা জীবনের জন্য চলে যাবি তো? আমি রাজি, শুধু ও একবার আমাকে বলো, আমি চলে যাব। ইসরাত, ওকে তুই বলে দে যে ওকে তুই ভালোবাসিস না। ইসরাত বলো। ইসরাত কোনো কথা বলতেছে না, শুধু নিস্তিক হয়ে কান্না করতেছে। কি হলো ইসরাত, বলো। কিরে বল, তুই ওকে ভালোবাসিস না? তাও ইসরাত কোনো কথা বলল না, শুধু নিস্তিক হয়ে কান্না করতেছে। ইসরাতের বাবা ধমক দিয়ে বলল, কি রে বল। ফারাবি, আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, আর নিজের জীবন নতুন করে শুরু করো। কি হলো শুনছো তো, এখন যা। তারপর ওরা বাসার ভেতরে চলে যেতে লাগলো। তখনই আমি বললাম, তো এতদিন আমাদের মধ্যে এটা কি ছিল? এটা কি সম্পূর্ণ একটা অভিনয় ছিল? আমাদের মধ্যে যা হয়েছে তুমি ভুলে যাও। আমি একই কি ইসরাতের সামনে দাঁড়ালাম। আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে যেমনি বলবে অমনি পেছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করলো। তারপর আর কিছুই মনে নেই। এরপর যখন চোখ খুললাম তখনই দেখি আমি হাসপাতালে। চোখ খুলে দেখি আমার বোন আমার পাশে বসে আছে। আমাকে চোখ খুলতেই বাবাকে বলল, বাবা, ভাইয়ার জ্ঞান ফিরেছে। ফারাবি, তোর জ্ঞান ফিরেছে? বাবা। আল্লাহর কাছে শুকরিয়া যে তোর 3 দিন পর জ্ঞান ফিরল। মানে আমি 3 দিন ধরে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার যখন জ্ঞান ফিরে তখন দুপুর ছিল। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে কি বার? বাবা বলল শুক্রবার। তার মানে আজকে ইসরাতের বিয়ে। আমার হাত থেকে সব স্যালাইনের তার খুলতে লাগলাম। এই ফারাবি, তুই কি করতেছিস এসব? বাবা আজকে ইসরাতের বিয়ে, আমাকে আটকাতেই হবে বাবা। তুই এই শরীর নিয়ে কেমনে যাবি? আর কোনো কথা না বলে হাসপাতালে দৌড় দিয়ে বের হয়ে আসলাম। পেছন থেকে অনেকবার বাবা বলেছে, ফারাবি তুই যাস নে বাবা। আমি শরীরে শক্তি পাচ্ছি না, তাও দৌড়ে ইসরাতের বাসার দিকে যেতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। গিয়ে বললাম, ইসরাত তুমি এই বিয়ে করতে পারো না। ইসরাত আমার দিকে তাকিয়ে দৌড়ে আমার কাছে আসলো। ফারাবি, তুমি এখানে কেন? ভাইয়া তোমাকে বাঁচতে দিবে না, চলে যাও এখান থেকে প্লিজ ফারাবি। আমি যাব না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতেছো না? চলে যাও প্লিজ। অমনি ইসরাত আমার পেছন দিকে তাকিয়ে চোরে চিৎকার দিল, ফারাবি। আমি যেমনই পেছনের দিকে ঘুরবো অমনি কে যেন আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। আমি ছুরির আঘাতে মাটিতে পড়ে গেলাম। আর ইসরাত আমাকে ধরে কাঁদতে শুরু করলো। তারপর ফারাবির চোখ দুটো বন্ধ হয়ে গেল। হয়তোবা এই গল্পে ইসরাত আর ফারাবির ভালোবাসা পূর্ণতা পেল না। কিছু ভালোবাসা এভাবে অপূর্ণ থেকে যায়। কেউ হয়তোবা মরে গিয়ে বেঁচে যায়, আবার সে মরে গিয়ে অন্যজনকে জীবন্ত লাশে পরিণত করে যায়। যে হয়তোবা মরে গেলে সে হয়তো বেঁচে গেল, কিন্তু আরেকজন বেঁচে থেকেও যে মরা মানুষের মতো হয়ে থাকতে হয়। আল্লাহর কাছে এটাই প্রার্থনা, যে ভালোবাসা পূর্ণতা না পায় সেসব ভালোবাসা তুমি আগেই শেষ করে দাও, যাতে কারো মরে যেতে না হয়। ভালোবাসা পাক বা না পাক, তবু যেন সে মারা না যায়। আল্লাহ তুমি সব ভালোবাসাকেই পূর্ণতা দান করো।